দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জাল পেতে ধরলেও আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা, মামলার দুর্বলতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে আইনগত প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন, চুরি ছিনতাইয়ের মামলা হলো সহজে জামিনযোগ্য মামলা। এই দুর্বলতার সুযোগ নেই, অপরাধীরা বারবার সুযোগ নেয়। অবশেষে 2018-র পুকুর চুরির নির্বাচন নিয়ে সরকারের তোড়জোড়, সেই সময়কার 33 জেলা প্রশাসককে ওএসডি। হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলা, আদালতের পর্যবেক্ষণ সব আসামি খালাস। পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদলকে বহন করতে হবে। কুয়েটের ঘটনায় মুখোমুখি ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দিনভর ভিসি অবরুদ্ধ, পাঠদান বন্ধ। দর্শক, এবারে পুরো আয়োজনে যাচ্ছি। রাজধানীতে থামছেই না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। গ্রেপ্তার হলেও আদালত থেকে দ্রুতই জামিনে ছাড়া পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে এরা। সম্প্রতি উত্তরায় এক নারী ও পুরুষের ওপর হামলার ঘটনায় ফের আলোচনা এসেছে এই বিষয়টি। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, সহজেই জামিন পাওয়ার ক্ষেত্রে পুলিশের দূরদর্শিতার অভাব রয়েছে। রাজধানীর উত্তরার 7 নং সেক্টরের 9 নম্বর রোডে গত সোমবার ঘটে যাওয়া হামলার ঘটনার ভাইরাল ফুটেজ এটি। ওই ভিডিওতে দেখা যায় একজন পুরুষ ও তার সঙ্গে থাকা নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে দুই যুবক। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা যায়। এক পর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের 2 সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মামলার পর মূল সন্দেহভাজনদের ধরতে অভিযানে নামে পুলিশ। একে একে গ্রেপ্তার করা হয় ঘটনায় জড়িত 5 জনকেই। বুধবার প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি, তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তারা মূলত ভাসমান। আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় মামলা। ছিনতাইয়ের মামলায় সহজে জামিনলভ্য জেনেও প্রকাশ্যে হামলাকারীদের বিরুদ্ধে সেই ছিনতাইয়ের মামলাই করা হয়। তাদের যেসব এলাকা থেকে তারা বসবাস করে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কিভাবে গ্যাং মেনটেন করে। তারা ছিনতাই বা এই ধরনের অপরাধের সাথে জড়িত। তাদের আচার আচরণ সবকিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে, তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল আইনগত প্রক্রিয়ায় এসব অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই দুর্বল প্রক্রিয়ার কারণেই অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে আসছে। যে আইনগত ব্যবস্থার মধ্যে দিয়ে গ্রেপ্তার হয়েছে, এটাই হলো দুর্বল। এই দুর্বলতার সুযোগ নেই, অপরাধীরা বারবার সুযোগ নেয়। এই যে প্রক্রিয়ায় এবং যেভাবে আক্রমণ হয়েছে, সেটি বলছে যেটি হত্যা চেষ্টার মামলা এবং শারীরিক আক্রমণ করেছে এই মামলা হবে। ঘটনা যা বলছে, কিন্তু মামলাটা হয়েছে ছিনতাই। বাংলাদেশে আইনগত প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন, চুরি ছিনতাইয়ের মামলা হলো সহজে জামিনযোগ্য মামলা। স্থানীয়রা জানান, উত্তরার বিভিন্ন স্পটে প্রতিদিন সন্ধ্যার পর সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাইয়ের কাজে লিপ্ত হয়। তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকট শব্দে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। 2018 সালের নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নয়। ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়ে যায় বলে অভিযোগ ওঠে, যে কারণে 2018 সালের ওই নির্বাচনকে অনেকেই রাতের ভোটের নির্বাচন হিসেবে অভিহিত করেন। ওই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ ও র্যাব সহ জড়িত সবার বিরুদ্ধেই অনুসন্ধান করা হবে বলে সম্প্রতি জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 আসামির সবাইকেই খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এই রায় দেয়। এদিকে ট্রাস্টের মামলায় আপিল বিভাগে নির্দোষ প্রমাণিত হয় বিচার বিভাগের মর্যাদা রক্ষায় খালেদা জিয়াকে হয়রানির জন্য প্রতীকী
ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নাইকো দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। 2007 সালে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। 2009 সালে শেখ হাসিনার মামলা বাতিল করে হাইকোর্ট, কিন্তু থেকে যায় খালেদা জিয়ার মামলা। দীর্ঘদিন পর ওই মামলায় বুধবার খালেদা জিয়া সহ 8 জনকে খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রাজনৈতিকভাবে হয়রানি করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ অন্যদের আসামি করা হয় বলে অভিমত দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন, তারই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। নির্বাহী বিভাগের পাশাপাশি বিচার বিভাগকে বিগত বছরগুলোতে ধ্বংস করা হয়েছে দাবি করে বিচারের নামে হয়রানির জন্য খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন দোলন। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে তিনি এই দাবি জানান। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত প্রায় 1200 জনের চাকরি সংক্রান্ত মামলায় তিনি বিষয়টি উত্থাপন করেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের আমলাতন্ত্রের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের পুলিশের যে ক্ষতি হয়েছে, এর অনেক অংশের দায় দায়িত্ব নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগেরও। উনি বিএনপির চেয়ারপারসন, সেটা রেলেভেন্ট না। রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। দীর্ঘ 18 বছর চলছে চাকরি বঞ্চিতদের আইনি লড়াই। মামলাটির বিষয়ে বৃহস্পতিবার রায়ের জন্য নির্ধারিত রেখেছে আপিল বিভাগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, বর্তমান সরকার আসলেই নির্বাচন দিতে আন্তরিক কিনা তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। তারা এখন নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। যদি আবার কেউ সেই 1/11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবেন না। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে। বিকেলে নোয়াখালীতে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঢুকে যাচ্ছে, মনে হয় তারা ঢুকে যাচ্ছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 93তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দিনভর অবরুদ্ধ করে রাখা হয় কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদকে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েটে ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এতে অর্ধশতাধিক আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ফের বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় 6 দফার দাবি জানান বিক্ষোভকারীরা। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ। শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। আমরা শিক্ষকদের এই বিবৃতি বিনামূল্যে প্রত্যাখ্যান করছি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় দুপুরে প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
এর আগে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান প্রশাসন। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। একই দিন পৃথক সংবাদ সম্মেলন করেছে কুয়েট ছাত্রদল। তারা জানায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সংগঠনের কেউ জড়িত নয়। এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে কোনরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরকে দায়ী করেছে ছাত্রদল। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে এই সংগঠনটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বিনা কারণে আমার ছাত্রদলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে। এটি যেন তারা সতর্ক থাকে। এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না, অর্থাৎ তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্র আন্দোলনকে বহন করতে হবে। যান্ত্রিক ত্রুটি দেখিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরের কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এতে উত্তরাঞ্চলে চরম লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বড়পুকুরিয়া উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছিল কেন্দ্রের 525 মেগাওয়াটের 3টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম। এর মধ্যে 1 ও 2 নম্বর ইউনিটটি 125 মেগাওয়াট হলেও সর্বোচ্চ 275 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ছিল 3 নম্বর ইউনিটটি। যান্ত্রিক ত্রুটির কারণে 2 নম্বর ইউনিটটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় চলমান ছিল 1 ও 3 নম্বর ইউনিট। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে। রমজান মাসের আগেই 3 নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হবে বলেও তিনি জানিয়েছেন। গাজীপুরের শ্রীপুরে পুলিশের এক সদস্যকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত অটোরিকশায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাওনা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিকেলে জৈনা বাজার এলাকায় একটি অটোরিকশাকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। তবে চালক আরও গতি বাড়িয়ে দেন। এ সময় এক পুলিশ সদস্যকে ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ঝুলিয়ে নিয়ে যান চালক। পরে জনি আহমেদ নামে অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এবারে ডেটল ও হারপিক এর সৌজন্যে অমর একুশে বইমেলার খবর। পুরোদমে জমে উঠেছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বেড়েছে বইয়ের বেচা বিক্রি, সেই সঙ্গে প্রতিদিনই বাড়ছে নতুন বইয়ের সংখ্যাও। অমর একুশে বইমেলায় চলছে শেষ পক্ষ। এতদিন যারা শুধু ঘুরে দেখেছেন তাদের অনেকেই এখন বই কিনছেন। বিভিন্ন স্কুল কলেজ থেকেও দলবদ্ধ হয়ে আসছেন শিক্ষার্থীরা। অনেকে আসছেন পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে। বইয়ের বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করেন লেখক প্রকাশকরা। পাঠকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। ট্রেন টু ঢাকা আমার বইয়ের নাম। এই বইটা জুলাই আগস্টের আন্দোলনের উপর লেখা, কিন্তু এটা মূলত সাধারণ মানুষের গল্প। পাঠকরাই আমার সম্পদ, ফলে আমি এখানে বসে থেকে পাঠকরা
থেকে কোন বই নিচ্ছে এবং কি বলছে তারা, তাদের পিতা মাতা আত্মীয় স্বজন, এরপরে পরের বছরের জন্য সাজাইতাম। এবারের বইমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার পর্যন্ত ৩৭৭ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে। তো এখন যেহেতু পারতেছি তাই দিতেছি, ভালো লাগতেছে অনেক, আর এই উদ্যোগটা অনেক ভালো লাগছে। এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা ১৭০০। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারে পুলিশের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সাভার মডেল থানার প্রধান ফটক অবরোধ করে এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের সম্প্রতি থানায় ভিআইপি প্রোটোকল দিয়ে পুলিশ তাদের জামাই আদর করছে। বিশেষ করে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ইনামুর রহমানকে রিমান্ড শেষে এসি গাড়িতে করে আদালতে পাঠানো হয়। এ সময় তার সঙ্গে একই গাড়িতে তার স্ত্রীও ছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে থানার প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে রাতে গণহত্যার দায়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার সহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে আশুলিয়া থানার মূল ফটকের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র শ্রমিক জনতা। ট্রাম্প মিথ্যা তথ্যের মধ্যে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার রাজধানীর কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তিনি ইউক্রেনকে রক্ষা করেছেন, নিজের দেশকে বিক্রি করে দিতে পারেন না তিনি। ইউক্রেনের লিথিয়াম, টাইটেনিয়াম সহ বিরল খনিজ সম্পদের মালিকানা পেতে সম্প্রতি তাদের একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে জেলেনস্কি এসব কথাই বলেছেন। ওই প্রস্তাব মেনে নিলে যুক্তরাষ্ট্রকে তাদের খনিজ সম্পদের প্রায় 50 ভাগের মালিকানা দিতে হবে বলে উল্লেখ করেছেন এই প্রেসিডেন্ট। নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সাকিব আল হাসান না থাকলেও সংযুক্ত আরব আমিরাতে খেলা বলেই বাংলাদেশকে বাড়তি সমীহ করছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য সেমিফাইনালে খেলা, সেটি সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। তাই পরের আসরে একটু আত্মবিশ্বাসী থাকতেই পারেন নাজমুল শান্তর দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও সেই আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে। জানান, যে কাউকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না, প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে। অবশ্যই আমরা অতীতে এরকম করেছি, আমি বিশ্বাস করি যে আমাদের ওই অ্যাবিলিটিটুকু আছে এবং আমাদের প্রিপারেশন ওয়াইজ আমরা ভালো অবস্থান। সাকিব আল হাসানকে মিস করবেন কিনা বিদেশি সাংবাদিকের মুখে এমন প্রশ্নে পেশাদারিত্বের সাথে উত্তর দেন তিনি। পরে ব্যাখ্যা করেন বর্তমান দল নিয়ে তার সন্তুষ্টির কথা। Lot of pace bowler before, but now we have always good spinners, so we have now good balance pace and spin, and I'm not surprised if they put 2 or 3 spinners because we have that idea what the team combination will be happen tomorrow, so we have that all the preparation. অন্যদিকে র্যাঙ্কিং এ বেশ এগিয়ে থেকেও স্বস্তিতে নেই ভারত, কারণ দু দলের সবশেষ 5 ওয়ানডে লড়াইয়ে 3টিতেই হেরেছে তারা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে 41 বারের দেখায় মাত্র 8 বার জিততে পেরেছে বাংলাদেশ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 টিকিট নিশ্চিতের রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে 3-2 গোলের জয়ের সুবাদে একটু সুবিধা পাচ্ছে লস ব্লাঙ্কোরা। একই সময়ে পিএসজির প্রতিপক্ষ ব্রেন্ট আর ইউভেন্টাসের প্রতিপক্ষ পিএসভি। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত 2টায়। ফুটবল বিশ্বের জন্য রাতটি বড়ই উন্মাদনার। মাঠ ছাপিয়ে এখানে ইংলিশ আর স্প্যানিশদের অস্তিত্বের প্রশ্ন, কারণ ইউরোপ সেরার মঞ্চে 2023 ও 2024 সালের দুই চ্যাম্পিয়নের যে কোনো একটিকে বিদায় নিতে হবে নকআউট পর্বের আগেই। প্রথম লেগে ম্যান সিটির ঘরের মাঠে রোমাঞ্চকর জয় পেয়ে শেষ 16 এক পা দিয়ে রেখেছে লস ব্লাঙ্কোরা। তবে সেই ম্যাচের আগে ইতিহাদ স্টেডিয়ামে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বড় ব্যানারে লেখা হয়েছিল স্টপ ক্রাইং ইউর হার্ট আউট, যার অর্থ কেঁদে বুক ভাসিও না। এই খোঁচাতে যেন আরো তেতে ওঠে ইতিহাদকেই চোখের জলে ভাসান এই ব্রাজিলিয়ান সেন্সেশন। বার্নাবুতে দু দলের 6 বারের দেখায় 3 জয়ের বিপরীতে 1 হার আছে আঞ্চলিক শীর্ষদের, আর সব মিলে 13 বারের দেখায় 5 জয়ে এগিয়ে রিয়াল। ম্যান সিটির আছে 4 জয়।
এমনিতে চোটে জর্জর দলটি সবচেয়ে বেশি বেকায়দায় আছে রক্ষণ নিয়ে, তবে 2 তারকা ডেভিড আলাবা আর রুডিগারকে দ্বিতীয় লেগে পাওয়ার ইঙ্গিতে হাওয়া লেগেছে আশার পালে। এদিকে ম্যান সিটি শিবিরে এখন বিদায়ের শঙ্কা। কোচ গার্দিওলা আগেভাগে বলে রেখেছেন রিয়ালের মাঠে তাদের জয়ের সম্ভাবনা মাত্র 1%, তবে মাঠের পারফরমেন্সে যে কোনো ছাড় দেবে না সিটিজেনরা তা তো জানাই। ব্যালন ডি'র জয়ী তারকা রদ্রিকে স্কোয়াডে রাখলেও এ ম্যাচেও তাকে বেঞ্চেই দেখা যেতে পারে, তাই হল্যান্ড, ওমার মারমুইশ আর জানুয়ারিতে নতুন সাইন ইন করা নিকো গঞ্জালেসকে নিয়ে পরিকল্পনা সাজাতে হবে গার্দিওলাকে। এদিকে স্বদেশী ক্লাব ব্রেস্টকে প্রথম লেগে 3-0 গোলে উড়িয়ে শেষ 16তে প্রায় নিশ্চিত পিএসজি। জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় লেগে ধরে রাখতে চাইবে প্যারিসিয়ানরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ, তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জাল পেতে ধরলেও আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা, মামলার দুর্বলতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। অবশেষে 2018-র পুকুর চুরি নির্বাচন নিয়ে সরকারের তোড়জোড়, সেই সময়কার 33 ডিসিকে ওএসডি। হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলা, আদালতের পর্যবেক্ষণ, সব আসামি খালাস। কুয়েটের ঘটনায় মুখোমুখি ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দিনভর ভিসি অবরুদ্ধ, পাঠদান বন্ধ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।